বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫ খাদ্য, পুষ্টি ও পরিপাক। লেকচার ২। ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে আমিষ, শর্করা ও স্নেহ নিয়ে আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন ও অক্সিজেন এর উপস্থিতি এই উপাদানে বা খাদ্যের এই এলিমেন্টসে বিদ্যমান থাকবে। এই শর্করাগুলো কাজ হচ্ছে কর্মক্ষমতা বাড়ানো, অর্থাৎ দেহের ক্ষেত্রে যে কাজ করার যে অ্যাবিলিটি থাকে সেটাকে ইনক্রিজ করা, তাপশক্তি উৎপাদন করা, অর্থাৎ দেহের মধ্যে যে হিট এনার্জি ক্রিয়েট হয় ইনশাআল্লাহ এগুলো উৎপাদনে হেল্প করা। এখন এখানে যে শর্করা বা কার্বোহাইড্রেট যৌগগুলি রয়েছে তার কিছু ধর্ম আছে, সেগুলো অনেকটা কালারলেস, দ্যাট মিন্স বর্ণহীন, গন্ধহীন, স্মেললেস, এবং দেখা যাচ্ছে মিষ্টি স্বাদযুক্ত, অর্থাৎ এটাকে স্বাদ নেওয়া যায়, অর্থাৎ অনেকটাই চিনির মতো। ম্যাক্সিমাম দেখা যায় মিষ্টি জাতীয় যে সমস্ত পদার্থ রয়েছে, যেমন লাইক দিস গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, এগুলি কিন্তু আলহামদুলিল্লাহ শর্করা বা কার্বোহাইড্রেটের উদাহরণ। এই শর্করা বা কার্বোহাইড্রেটের উৎস অর্থাৎ সোর্স অফ দ্য কার্বোহাইড্রেট দুইটা উৎস রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ থেকে আসে, আবার আরেকটা হচ্ছে প্রাণী থেকে আলহামদুলিল্লাহ আসে। আমরা ইনশাআল্লাহ এখন সেগুলো নিয়েই কথা বলবো। উদ্ভিদ উৎস। উদ্ভিদ উৎস হচ্ছে সেই সমস্ত উৎস যে সমস্ত উৎস নিজের খাদ্য আলহামদুলিল্লাহ নিজে তৈরি করতে পারে, অর্থাৎ উদ্ভিদ থেকে যে সমস্ত আমরা শর্করা পেয়ে থাকি সেই সমস্ত শর্করাকে আমরা উদ্ভিদ উৎস সম্পর্কিত শর্করা বা কার্বোহাইড্রেট বলে থাকি। এই উদ্ভিদ উৎস বা শর্করা সম্পর্কিত যে সমস্ত কার্বোহাইড্রেট রয়েছে এই সমস্ত কার্বোহাইড্রেটেরও আবার কিছু ভাগ আছে। এই ভাগগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এর মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, এবং মূলত হচ্ছে যে সমস্ত শস্যের দানাগুলো থাকে, অর্থাৎ দানা জাতীয় যে সমস্ত শস্য আলহামদুলিল্লাহ তারা কিন্তু মূলত এই শ্বেতসার বা স্টার্চের মধ্যে আসে। এছাড়াও দেখা যাচ্ছে আলু, কচু, এগুলিও হচ্ছে শ্বেতসারের অন্তর্গত। গ্লুকোজ। গ্লুকোজের মধ্যে এটা চিনির তুলনায় মিষ্টি কম, অর্থাৎ চিনি যেমন মিষ্টি স্বাদযুক্ত তার তুলনায় এর মিষ্টির পরিমাণটা কম হবে। এই গ্লুকোজের আন্ডারে যে সমস্ত ফল রয়েছে বা শর্করা রয়েছে সেগুলো হচ্ছে আঙ্গুর, আপেল, গাজর, খেজুর, এগুলো। তারপর দেখা যাচ্ছে হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ ফলের সাথে সম্পর্কিত, অর্থাৎ ফল থেকে আমরা যে সমস্ত শর্করা আলহামদুলিল্লাহ পেয়ে থাকি তাদেরকে ফ্রুক্টোজ বলে থাকি। এখানে যেমন আম, পেঁপে, কলা, কমলা লেবু, এগুলোতে ফ্রুক্টোজ রয়েছে। এছাড়াও ফুলের মধুতেও আলহামদুলিল্লাহ ফ্রুক্টোজ বিদ্যমান। সুক্রোজ, আখের রস মানে হচ্ছে গ্যান্ডারি যেটা আমরা খেয়ে থাকি, সেই আখের রসে, তারপর হচ্ছে চিনি, গুড়, মিশ্রি, এগুলো থেকে আমরা সুক্রোজ পেয়ে থাকি, অর্থাৎ এগুলো মোটামুটি চিনির মতোই আলহামদুলিল্লাহ মিষ্টি। এরপর দেখা যাচ্ছে হচ্ছে সেলুলোজ, অর্থাৎ এই সমস্ত শর্করা যে আমরা পেয়ে থাকি হচ্ছে বিভিন্ন ফ্রুটস এবং শাকসবজি দুটো থেকে আলহামদুলিল্লাহ পেয়ে থাকি, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু আমরা মূলত এটা দেখা যাচ্ছে ফল থেকে পেয়ে থাকি। আর সেলুলোজের ক্ষেত্রে আমরা এগুলো আঁশ জাতীয় যে সমস্ত রয়েছে, ফল রয়েছে, সেই সমস্ত ফল থেকে কিন্তু এবং শাকসবজি থেকে আলহামদুলিল্লাহ সেলুলোজ আমরা পেয়ে থাকি, যেমন বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনা ফল এবং অনেক ধরনের শাকসবজি যেগুলি রয়েছে এগুলোর মধ্যে আঁশ জাতীয় পদার্থ থাকে এবং এখান থেকে
আলহামদুলিল্লাহ আমরা সেই শর্করা সেলুলোজ শর্করা পেয়ে থাকি। প্রাণীজ উৎস, আমরা প্রাণী থেকে অর্থাৎ প্রাণী থেকে নিঃসৃত বা প্রাণীর দেহ থেকে যে সমস্ত আলহামদুলিল্লাহ শর্করা পেয়ে থাকি তাদেরকে আমরা প্রাণীজ উৎস সম্বলিত শর্করা বলে থাকি। এই প্রাণীজ উৎস সম্বলিত শর্করা মধ্যে দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ল্যাকটোজ বা দুধ শর্করা, আরেকটি হচ্ছে গ্লাইকোজেন। ল্যাকটোজ বা দুধ শর্করা এগুলি দেখা যায় যে সমস্ত প্রাণীর থেকে নিঃসৃত দুধ অর্থাৎ গরু, ছাগল বা অন্যান্য প্রাণীর দুধের মধ্যে যে শর্করা আছে সেই শর্করাটা আলহামদুলিল্লাহ প্রাণীজ উৎস সম্পর্কিত শর্করা এবং তারা ল্যাকটোজ বা দুধ শর্করার অন্তর্গত। গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে মাংস থেকে পাওয়া যায় বা যকৃত থেকে পাওয়া যায় প্রাণীর, অর্থাৎ পশু পাখি যেমন আমরা মুরগি, কবুতর এগুলি খেয়ে থাকি, তাদের যকৃত দ্যাট মিনস লিভার এবং তাদের মাংস থেকে আলহামদুলিল্লাহ যে শর্করা আমরা পাই তাদেরকে প্রাণীজ উৎস সম্বলিত শর্করা অর্থাৎ গ্লাইকোজেনের বলা হয়ে থাকে। আমিষ বা প্রোটিন, আমরা মূলত জানি যে খাদ্যের যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে আমিষ অন্যতম এবং আমিষ বা প্রোটিনের মধ্যে যে কেমিক্যালস ম্যাটেরিয়ালসগুলি রয়েছে অর্থাৎ রাসায়নিক উপাদানগুলি রয়েছে তা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং মূলত আমিষের মধ্যে শতকরা টোটাল পার্সেন্টেজের 16% নাইট্রোজেন বিদ্যমান থাকে এবং আমিষ হচ্ছে এমন একটি উপাদান যে উপাদানে দেহের মধ্যে নাইট্রোজেন সাপ্লায়ার হিসেবে বা নাইট্রোজেন সরবরাহকারী হিসেবে কাজ করে থাকে। এই কেমিক্যালস ম্যাটেরিয়ালস ছাড়াও কিছু পরিমাণে সালফার, ফসফরাস এবং আয়রন আমিষ বা প্রোটিনের মধ্যে বিদ্যমান থাকে। নাইট্রোজেনের উপস্থিতির কারণেই আমিষ কিন্তু মূলত শর্করা এবং স্নেহ থেকে আলাদা। আমাদের দৈনন্দিন জীবনে আমিষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের খাদ্যসূচির মধ্যে আমরা কিন্তু আমিষ গ্রহণ করে থাকি। তার মধ্যে এক্সাম্পল স্বরূপ হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, শিমের বিচি, চীনা বাদাম এই সমস্ত দ্রব্যাদি আমিষের এক্সাম্পল। উৎসের উপর ভিত্তি করে আমিষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রাণীজ আমিষ এবং অন্যটি হচ্ছে উদ্ভিজ আমিষ। প্রাণীজ আমিষ হচ্ছে সেই সমস্ত আমিষ যে সমস্ত আমিষ আমরা প্রাণী দেহ থেকে পেয়ে থাকি, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাছ, মাংস, ডিম, পনির, কলিজা, দুধ এগুলো কিন্তু আমরা সবই আলহামদুলিল্লাহ প্রাণী থেকে পেয়ে থাকি। প্রাণীজ আমিষের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বিদ্যমান থাকে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এবং এই অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির কারণেই কিন্তু প্রাণীজ আমিষকে উচ্চমানের আমিষ হিসেবে নামকরণ করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমিষের চাহিদা রয়েছে এবং আমাদের যে খাদ্য তালিকা রয়েছে এই খাদ্য তালিকায় মিনিমাম 20% প্রাণীজ আমিষ থাকা কিন্তু জরুরি। উদ্ভিজ আমিষ, উদ্ভিদ আমিষ হলো সেই সমস্ত আমিষ যে সমস্ত আমিষ আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, যেমন শিমের বিচি, চীনা বাদাম এগুলো মূলত আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, সুতরাং এগুলোকে আমরা উদ্ভিজ আমিষ বলতে পারি। প্রাণীজ আমিষের যেভাবে অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান থাকে উদ্ভিজ আমিষের মধ্যে সেই ধরনের সবকটি অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়ে থাকি না। তার কারণেই কিন্তু উদ্ভিজ আমিষকে নিম্নমানের আমিষ হিসেবে নামকরণ করা হয়। উদ্ভিদের তো অনেক অঙ্গাণু রয়েছে, দেখা যায় কাণ্ড, পাতা, তারপর হচ্ছে বীজ, ফলমূল এই সমস্ত যে অংশগুলো রয়েছে, আমিষ পদার্থ উদ্ভিদের বীজের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। আমি আবারও বলছি এই কথাটা, যেমন উদ্ভিদের
বীজ যে অংশটুকু রয়েছে সেই বীজের মধ্যে আমিষের পরিমাণ সবচাইতে বেশি থাকে উদ্ভিদের অন্যান্য অঙ্গাণুর তুলনায়। এটার কারণে আমরা কিন্তু মূলত উদ্ভিজ আমিষগুলো ম্যাক্সিমামই বীজ আকারে দেখি, যেমন শিমের বিচি, এটাও কিন্তু একটি বীজ। চীনা বাদাম, এটাও একটা আলহামদুলিল্লাহ বীজ। সম্পূরক আমিষ। সম্পূরক আমিষ বলতে সেই সমস্ত আমিষকে বোঝানো হয় যেখানে কতগুলো আমিষ পদার্থ মিক্সিং হয়ে কিছু খাদ্য তৈরি হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি খিচুড়ি। খিচুড়ি কিন্তু চাল ডাল মিক্স আপ হয়ে খিচুড়ি আলহামদুলিল্লাহ তৈরি হয়। তাহলে চালও হচ্ছে আমিষ, ডালও হচ্ছে আমিষ। তাহলে চাল এবং ডাল দুটি আমিষ মিলিত হয়ে যে খাবারটা তৈরি হচ্ছে এটাও আলহামদুলিল্লাহ আমিষ। সুতরাং এই আমিষের নামকরণটা হয় সম্পূরক আমিষ। তাহলে আমরা বলতে পারি হচ্ছে সম্পূরক আমিষ সেই সমস্ত আমিষ যেই সমস্ত আমিষ দুই বা ততোধিক আমিষের সমন্বয়ে রান্নাবান্না করে তৈরি করা হয় আলহামদুলিল্লাহ। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব সম্পূরক আমিষের, যেমন পায়েস, ফিরনি, ক্ষীর। এগুলি কিন্তু অনেক সময় চালের সাথে দুধ মিক্স আপ করে তৈরি করা হয়। ঠিক অনুরূপভাবে খিচুড়ি ডাল এবং চাল মিলে, ঠিক অনুরূপভাবে হালিম ডাল গম মাংস এগুলি মিক্স আপ করে হালিম তৈরি করা হয়। আমরা যে খাবারের সময় ভাত মাছ ডাল একত্রে মিশিয়ে মাখিয়ে যে খাই এটা আলহামদুলিল্লাহ সম্পূরক আমিষের মধ্যে পড়ে যায়। দুধ এবং রুটি, ছোট ছোট বাচ্চাদের যে দুধ রুটি খাওয়ানো হয় বা আমরাও অনেক সময় আলহামদুলিল্লাহ নাস্তা হিসেবে দুধ রুটি খেয়ে থাকি, সেটাও কিন্তু এক ধরনের সম্পূরক আমিষ। ঠিক অনুরূপভাবে ডাল রুটি, এই ডাল এবং রুটি অর্থাৎ রুটি দিয়ে যে আমরা ডালগুনি খাচ্ছি এটাও কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূরক আমিষের মধ্যে পড়ে যায়। কেন? কারণ হচ্ছে ডালও হচ্ছে আমিষ এবং রুটির যে গম সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমিষের মধ্যে পড়ে। সুতরাং এগুলি হচ্ছে মূলত সম্পূরক আমিষের উদাহরণ। আমিষের অভাবজনিত রোগ। দেহে আমিষের অভাব হলে দেহে প্রবলেম ক্রিয়েট হয়, অর্থাৎ কিছু রোগ সৃষ্টি হয়ে থাকে এবং শিশুদের ক্ষেত্রে এই আমিষের অভাবজনিত রোগটি মারাত্মকভাবে হুমকি স্বরূপ। শিশুদের দেহের মধ্যে কোয়াসিওরকোর এবং ম্যারাসমাস রোগ দেখা যায়। এছাড়াও আমিষের অভাবে আমাদের দৈহিক বৃদ্ধি অর্থাৎ দেহের স্বাভাবিক বৃদ্ধি যেটা নরমালিভাবে যেটা বেড়ে ওঠা এবং দেহের যে স্ট্রাকচার অর্থাৎ গঠন যেটা সেটা শুকিয়ে যায়, অর্থাৎ মানে ক্ষতিগ্রস্ত হয়। যেমন নরমালিভাবে আমরা দেখতে পারি যে একটা নির্দিষ্ট এজ বা নির্দিষ্ট বয়সের ছেলে বা মেয়ে যতটুক তার বডি স্ট্রাকচার অর্থাৎ যতটুক স্বাবলম্বী বা যতটুক তার স্বাভাবিক বৃদ্ধি বা গঠন যেমনটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক সময় দেখি যে ছেলে বা মেয়েটি খুবই শুকনা খুবই পাতলা। তো এইগুলি ক্ষেত্রে কিন্তু আমিষের একটি অভাব দেখা যায়। এছাড়াও দেখা যায় যে স্বাভাবিক বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটেই, আর অনেক সময় এই স্বাভাবিক বৃদ্ধিটা একদম টোটালি স্থগিত অর্থাৎ বন্ধ হয়ে যায়। তো আমিষের অভাব হলে এই ধরনের রোগগুলি দেখা যায় অনেকটা স্থায়িত্ব লাভ করে। তো আমাদের ইনশাআল্লাহ এই সমস্ত রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের দেহের যে আমিষের চাহিদা সেটা পূরণ করা জরুরি। আমরা ইনশাআল্লাহ এখন দেখব যে কোয়াসিওরকোর রোগের কিছু সিমটম বা লক্ষণ। যেহেতু এটি শিশুদের ক্ষেত্রে মারাত্মক হুমকি স্বরূপ, সুতরাং আমাদের জানা জরুরি। যেমন অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চারা খেতে চায় না, খেতে না চাওয়া অর্থাৎ তার অরুচির সৃষ্টি হয়, সে তার খাবার ভাল লাগে না বা সে খাওয়ার প্রতি তার মানে ইচ্ছা শক্তি সেটা থাকে না। এই ধরনের প্রবাবিলিটি যখন হয় তখন আমাদের ধরে নিতে হবে বা বুঝতে হবে যে শিশুটি আমিষের ঘাটতির কারণে কোয়াসিওরকোর রোগ সৃষ্টি হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের পেশি অর্থাৎ মাংস যে সমস্ত এলিমেন্টস এরিয়াগুলি রয়েছে অর্থাৎ পেশি সম্বলিত এরিয়া সেগুলো পাতলা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের চামড়াগুলি মসৃণতা অর্থাৎ খসখসে একটা ভাব চলে আসতেছে আমাদের চামড়ায় চুলে। আমাদের বডির যে কালার আছে নির্দিষ্ট যে একটা
সুন্দর যে কালার রয়েছে সেই কালারগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এগুলিও কিন্তু আমিষের অভাবে হয়ে থাকে। আমিষের অভাবে আরেকটি রোগ হয়ে থাকে, সেটি হচ্ছে ডায়রিয়া, এবং এই ক্ষেত্রে শরীরে অনেকের পানি আসে। আমরা অনেক সময় দেখি যে শরীর ফুলে যায়, স্বাভাবিক বৃদ্ধি থেকে ফুলে যায়, এবং দেহের মধ্যে পানির অংশে পানির পরিমাণটা বেড়ে যায়। এই প্রবলেমসগুলি দেখা যায় যে পা ফুলে যাচ্ছে, হাত ফুলে যায়, চেহারা ফুলে যায়, অর্থাৎ তখন তাদেরকে আমরা বলি যে পানি আসা। এই ধরনের প্রবলেমসগুলিও কোয়াশিওরকর রোগের লক্ষণ। অনেক সময় পেট স্বাভাবিক যেমন থাকার কথা তেমন থাকে না, অর্থাৎ স্বাভাবিক অবস্থার থেকে পেটের আকার আকৃতি বড় হয়ে যায়। তো এগুলি আলহামদুলিল্লাহ এই সমস্ত কোয়াশিওরকর রোগের এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে আমাদের ডাক্তারের ইনশাআল্লাহ শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা নেওয়াটা জরুরি, নতুবা এই কোয়াশিওরকর রোগের কারণে অনেক সময় শিশুর মৃত্যুও ঘটতে পারে। ম্যারাসমাস রোগের লক্ষণ। ম্যারাসমাস রোগও আমিষের ঘাটতির কারণে শিশুদের দেহে আঘাত করে থাকে। ম্যারাসমাস রোগ এবং কোয়াশিওরকর রোগের লক্ষণ অনেকটাই একই ধরনের, যেমন দেহের স্বাভাবিক বৃদ্ধি রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া ম্যারাসমাস রোগের লক্ষণের অন্যতম, এবং এটা আমিষ এবং ক্যালোরি জনিত যে সমস্ত ঘাটতি রয়েছে তার কারণে ঘটে থাকে। শরীর পাতলা হয়ে যায়, অস্থি চর্মসার হয়। অস্থি চর্মসার মানে বোঝা যায় একদম চামড়ার সাথে হাড় মিলে যাচ্ছে। আমরা অনেক সময় রাস্তার মধ্যে কিছু ভিক্ষুক দেখি যারা দেখা যায় একদম তাদের বডিতে মাংস নেই বললেই চলে, এমন একটা অবস্থা, খুবই পাতলা, এবং দেখা যায় যে তার বোনসগুলি দৃশ্যমান হচ্ছে, মানে কোথায় কি হাড় আছে সেটা বাহির থেকে দেখলে বোঝা যায় যে এখানে এর হাড় এভাবে এভাবে রয়েছে। তার মানে খুবই পাতলা হয়ে যায়, মাংস নেই বললেই চলে, চামড়া সাথে একদম অস্থি মিশে যাচ্ছে এমন একটি অবস্থা। এটাও দেখা যায় মেরাসমাস রোগের লক্ষণে অন্যতম। চামড়া এবং ত্বক এগুলি পানির পরিমাণ কমে আসে, অর্থাৎ খসখসে ভাব চলে আসে, মসৃণতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, এবং যেহেতু স্বাভাবিক দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায় সুতরাং স্বাভাবিক যে বয়স অনুযায়ী ওজন থাকার কথা দেহের, সেই ওজনটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ বা হ্রাস পায়। এগুলি ছিল আলহামদুলিল্লাহ আমাদের আমিষ নিয়ে মোটামুটি আলোচনা। স্নেহ পদার্থ বা অপর নাম হচ্ছে লিপিড। স্নেহ পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আমরা যদি এদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মতো লিখতে চাই তাহলে লিখতে পারি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ইকুয়াল স্নেহ পদার্থ। খাদ্যে প্রায় মূলত 20 টাইপস অর্থাৎ 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিডের অবস্থার উপর স্নেহ পদার্থের অবস্থার উপর ভিত্তি করে এই স্নেহ পদার্থগুলোকে ভিন্ন নামকরণ করা হয়ে থাকে। যেমন কঠিন স্নেহ পদার্থকে আমরা বলে থাকি চর্বি। এই চর্বি মাছের হতে পারে, মাংসের হতে পারে। আবার তরল যে সমস্ত স্নেহ পদার্থ রয়েছে তাদেরকে আমরা তেল বলে থাকি, অর্থাৎ এই তেল যেমন সয়াবিন তেল, সরিষার তেল, এগুলিও কিন্তু তরল স্নেহ পদার্থের এক্সাম্পলের মধ্যে পড়ে থাকে। আর এই তেলটা হচ্ছে মূলত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে প্রাণিজ স্নেহ এবং অন্যটি হচ্ছে উদ্ভিজ স্নেহ। প্রাণিজ স্নেহ হচ্ছে সেই সমস্ত স্নেহ পদার্থ যেগুলি আমরা প্রাণীর দেহ থেকে পেয়ে থাকি, উদাহরণস্বরূপ চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো প্রাণিজ স্নেহের এক্সাম্পল। ঠিক অনুরূপভাবে উদ্ভিজ স্নেহ হচ্ছে সেই সমস্ত স্নেহ পদার্থ যাদের কামিং সোর্স অর্থাৎ তাদের সোর্স অর্থাৎ তারা যেখান থেকে আসে, কামস ফ্রম, এটা হচ্ছে উদ্ভিদ হবে, অর্থাৎ এটা উদ্ভিদের বীজ হতে পারে, উদ্ভিদের ফল হতে পারে, অর্থাৎ এই সমস্ত উপাদান হবে, প্রাণী আসবে না এখানে। উদাহরণস্বরূপ সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, এগুলো কিন্তু মূলত হচ্ছে বীজ জাতীয়। নারকেল, সূর্যমুখী, পাম, এগুলো
মধ্যে আমরা স্নেহ পদার্থ পেয়ে থাকি। এগুলো কিন্তু মূলত উদ্ভিদ থেকে আসে, সো আলহামদুলিল্লাহ এদেরকে উদ্ভিদ স্নেহ বলা হয়ে থাকে। এছাড়াও কিছু বাদাম, যে সমস্ত বাদামের দামও মোটামুটি বেশি, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এগুলো স্নেহ পদার্থের এক্সাম্পল এবং একটি উদ্ভিদ ভালো উৎস বটে। মানবদেহে স্নেহ পদার্থের ভূমিকা অনেক, তার মধ্যে একটি হচ্ছে যে এগুলি আলহামদুলিল্লাহ দেহের মধ্যে তাপ এবং শক্তির যে প্রয়োজন হয়ে থাকে তার সাপ্লিমেন্ট হিসেবে অর্থাৎ সাপ্লাই কারক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য অর্থাৎ দেহের পুষ্টি সাধন এবং দেহের স্বাভাবিক যে সমস্ত বৃদ্ধি রয়েছে তাদের জন্য স্নেহ পদার্থের অতি গুরুত্বপূর্ণ। স্নেহ পদার্থ আমাদের দেহে যে সমস্ত হিট অপচয় হয়ে যায় অর্থাৎ বেরিয়ে যায়, সেই সমস্ত অপচয়কে প্রোটেকশন করে অর্থাৎ ধরে রাখতে আলহামদুলিল্লাহ সাহায্য করে এবং দেখা যায় যে ভবিষ্যতের জন্য মজুত করে রাখা খাদ্যের ভান্ডার হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ খাদ্যকে ভবিষ্যতের একটা ভান্ডার হিসেবে সে জমা রাখতে পারে। স্নেহ পদার্থ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্কিনের জন্য। এটা স্কিনের মসৃণতা অর্থাৎ তার যে সফটনেস যেটাকে আমরা বলি, সজীবতা অর্থাৎ শুষ্ক হয়ে যাচ্ছে না বা ত্বক মরে যাচ্ছে না, এই ধরনের কিছু কনসেপ্ট বজায় রাখতে সাহায্য করে থাকে এবং স্কিনের যে সমস্ত ডিজিজ হয় এই সমস্ত ডিজিজকে প্রোটেকশনের জন্য আলহামদুলিল্লাহ স্নেহ পদার্থ ভূমিকা রেখে থাকে। কিছু ভিটামিন রয়েছে যেমন হচ্ছে এ, ডি, ই ও কে, এই সমস্ত ভিটামিন দেহে যাতে ভালো মতো আলহামদুলিল্লাহ শোষিত হতে পারে অর্থাৎ এই সমস্ত ভিটামিন যাতে দেহের উপযোগী হয়ে যেতে পারে, দেহে এটাকে যাতে ইজিয়েস্ট ওয়েতে গ্রহণ করতে পারে, এর জন্য স্নেহ জাতীয় পদার্থ সমূহ এই সমস্ত দ্রবণীয় ভিটামিন সমূহকে শোষণে হেল্প করে থাকে। এক কথায় বলতে গেলে এই সমস্ত ভিটামিন যাতে দেহের মধ্যে আলহামদুলিল্লাহ খুব সহজে শোষিত হয়ে যায় তার জন্য স্নেহ জাতীয় পদার্থ আমাদের আলহামদুলিল্লাহ হেল্প করে থাকে। স্নেহ পদার্থের কারণে কিছু অভাবজনিত রোগ। দেহে স্নেহ পদার্থের অভাব হলে স্কিন সম্পর্কিত ডিজিজগুলি মাথাচাড়া দিয়ে উঠে থাকে। তার মধ্যে একটি হচ্ছে চর্মরোগ এবং অন্যটি হচ্ছে একজিমা। এগুলো কিন্তু মূলত আমাদের চামড়া সম্পর্কিত রোগ। এর কারণে দেখা যায় অনেক সময় আমাদের স্কিনগুলো তাদের নর্মাল বা স্বাভাবিক অবস্থায় পরিবর্তন হয়ে যায়। অনেক সময় স্নেহ পদার্থের অভাবে আমাদের ত্বকের জলীয় অংশগুলোর পরিমাণ কমে যায়, এর ফলে ত্বকটা অনেক সময় শুষ্ক অর্থাৎ রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায়। এর ফলে দেখা যায় যে অনেক সময় এই শুষ্কতার কারণে আমাদের স্কিনগুলো আস্তে আস্তে উঠে যেতে থাকে। দেখা যাচ্ছে যে অভাবজনিত স্নেহ পদার্থের দেহে যদি অভাব হয় বা ঘাটতি দেখা দেয় তাহলে এই স্নেহ পদার্থের ঘাটতির কারণে আমাদের দেহে যে সমস্ত প্রোটিন অর্থাৎ জমা থাকে এই সমস্ত প্রোটিন আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে। এর ফলে দেখা যায় যে দেহের ওজন কমে যায়। তাহলে মূলত প্রোটিন ক্ষয় হয় হচ্ছে স্নেহ পদার্থের অভাবের কারণে এবং এই প্রোটিন ক্ষয় হওয়ার রেজাল্ট হচ্ছে আমাদের ওজন হ্রাস পায়। আবার দেখা যায় যে অতিরিক্ত স্নেহ পদার্থ গ্রহণও ক্ষতিকারক, কারণ হচ্ছে অতিরিক্ত স্নেহ পদার্থ গ্রহণের কারণে আমাদের দেহের মধ্যে কোলেস্টেরল বা চর্বির পরিমাণটা বৃদ্ধি পায়। এর ফলে দেখা যায় যে যখন কোলেস্টেরল বেড়ে যায় ব্লাডের মধ্যে তখন ব্লাডের সার্কুলেশনের যে পাথগুলি থাকে অর্থাৎ নর্মালি ভাবে শিরা উপশিরা এখানে চর্বি জমে যায় এবং চর্বি জমে গেলে প্রবলেমটা হয় হচ্ছে যে এখান থেকে ব্লাড ফ্লো হওয়াটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে থাকে। এর ফলে দেখা যায় প্রেশার অনেক সময় হাই হয়ে যায় বা বিভিন্ন ধরনের ডিজিজ ক্রিয়েট হয়। এবং অতিরিক্ত স্নেহ পদার্থ গ্রহণের ফলে আরেকটি প্রবলেম হচ্ছে যে দেহ খুব মোটা হয়ে যায় এবং আমরা নর্মালি ভাবে জানি মোটা বা মেদবহুল অর্থাৎ চর্বিযুক্ত যে সমস্ত দেহ রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি রোগের প্রতি আসক্ত হয়ে যায় অর্থাৎ রোগ দ্বারা অ্যাট্রাক্টেড বা আক্রান্ত হয়ে যায়। স্নেহ পদার্থের অভাবে যে সমস্ত রোগ সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত
রোগ প্রতিরোধ বা প্রতিকারের জন্য আমাদের কিছু পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করতে হবে। তার মধ্যে যেমন চর্মরোগ বা একজিমা যদি হয়ে থাকে তার জন্য আমাদের ইনশাআল্লাহ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ঔষধ সেবন করতে হবে এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেক দিন আমাদের দেহে যে ক্যালোরি দরকার অর্থাৎ যতটুকু এনার্জি দরকার তার শতকরা 1 থেকে 2 ভাগ লাইনোলেনিক অ্যাসিড সম্বলিত স্নেহ পদার্থ গ্রহণ করা জরুরি। আমি আবারও বলছি যে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ওষুধ এর পাশাপাশি দৈনিক আমাদের দেহে যতটুকু ক্যালোরি এনার্জি দরকার তার শতকরা 1 থেকে 2 ভাগ লাইনোলেনিক অ্যাসিড সম্বলিত স্নেহ পদার্থ গ্রহণ করতে হবে, এই কারণে যাতে ইনশাআল্লাহ আমাদের দেহ থেকে চর্মরোগ এবং একজিমা এই সমস্ত প্রোটেকশন হয়ে যায়। এছাড়া একজন সুস্থ মানুষের প্রত্যেক দিন 15 গ্রাম প্রাণীজ স্নেহ পদার্থ এবং 5 থেকে 10 গ্রাম উদ্ভিজ স্নেহ পদার্থ গ্রহণ করা উচিত। এছাড়াও দেখা যায় অনেক সময় আমাদের শিশুদের যে সমস্ত খাদ্যের সাজেস্ট করা হয় সেই সমস্ত খাদ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ স্নেহ পদার্থ রাখার একটি ভালো তাগিদ দেওয়া হয়ে থাকে। আমরা নিচে একটি লাল বর্ডারে একটি অংশ দেখতে পাচ্ছি, এইটি একটি ডেটার মতো এবং খুব গুরুত্বপূর্ণ একটি ডেটা জেনে রাখার জন্য। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। আমি আবারও বলছি, 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। কেউ যদি ইনশাআল্লাহ 1 গ্রাম স্নেহ পদার্থ গ্রহণ করে তার দেহ থেকে আলহামদুলিল্লাহ 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন ইনশাআল্লাহ হবে।